ভলিউমের এলসি কথা আপনি বলছেন, সেটা বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া কিন্তু কোনো ব্যাংক খুলতে পারে না, ঠিক আছে? সো আমাদের সমস্ত যা যা আমাদের ডিউ ডিলিজেন্স আমরা করেছিলাম, সো সেভাবেই খোলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া সিঙ্গাপুরে কোম্পানি খোলা, পরে সেই কোম্পানির নামে একটি জাহাজ কেনা, সেই জাহাজ বাংলাদেশে আমদানি করতে একই মালিকের আরেকটি কোম্পানির অনুকূলে খোলা হয় ৪১০ কোটি টাকার ঋণপত্র বা এলসি। আবার সেই এলসি খোলায়ও রয়েছে ব্যাংকিং বিধিমালা লঙ্ঘনের অভিযোগ। দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমনই এক কাগজে কলমে কেনাবেচা প্রক্রিয়ায় নিজেই নিজের কাছ থেকে জাহাজ আমদানির সন্ধান পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। BFIU এর সন্দেহ, মেঘনা গ্রুপ ও মেঘনা ব্যাংক কর্মকর্তাদের পরস্পর যোগসাজশে অর্থ পাচারের উদ্দেশ্য থেকেই এলসিটি খোলা হয়েছে এবং সেটি মেঘনা ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে শতভাগ মার্জিনে খোলা হয়েছে। জাহাজটি আমদানির জন্য খোলা এলসিটির রপ্তানিকারক হিসেবে মূল সুবিধাভোগী প্রতিষ্ঠান সিঙ্গাপুর ভিত্তিক মেঘনা ট্রেড অ্যান্ড কমার্স PTE লিমিটেড। BFIU এর অনুসন্ধান প্রতিবেদনের তথ্য অনুযায়ী ২০২৬ সালের ২৯ মার্চ মেঘনা ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে MV মেঘনা পার্ল নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ আমদানির উদ্দেশ্যে এলসির অনুমোদন দেওয়া হয়। এলসির নম্বর ৩২৫২২৬০১০২২০। এই এলসি খোলার আগে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক তথ্য সরবরাহকারী লয়েডস লিস্টের ১০ মার্চ প্রকাশিত তথ্যে দেখা যায় জাহাজটি আগে CMB ব্রুয়েগেল নামে পানামায় নিবন্ধিত ছিল। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি এটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেঘনা পার্ল। যদিও ২০১৯ সালের অক্টোবর থেকেই জাহাজটির কমার্শিয়াল অপারেটর ও নিবন্ধিত স্বত্বাধিকারী মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ। পরে লয়েডস লিস্টের ৩১ মার্চের প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পেয়েছে BFIU। তবে এলসি খোলার ১৪ দিন পর লয়েডসের ১২ এপ্রিলের ভ্যাসেল ট্র্যাকিং রিপোর্টে ভিন্ন তথ্য পাওয়া যায়। এতে বলা হয় জাহাজটি ২০২৫ সালের ২৭ এপ্রিল থেকে বাংলাদেশের পতাকাবাহী, আর মেঘনা গ্রুপ এটির সুবিধাভোগী মালিক ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি থেকে। শিল্পগ্রুপটি নিজেও মেঘনা ব্যাংককে দেওয়া এক ইমেইলে এলসি খোলার আগে থেকেই জাহাজটির মালিকানায় থাকার বিষয়টি স্বীকার করেছে। চলতি বছরের ৮ এপ্রিল ব্যাংককে দেওয়া এক ইমেইলে গ্রুপটি বলে জাহাজটি গ্রুপটির সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি মেঘনা ট্রেড অ্যান্ড কমার্স PTE লিমিটেডের নামে পানামার ব্লু সাইপ্রেস লাইন এর কাছ থেকে কেনা হয়েছে। জাহাজের নাম পরিবর্তনের আগে ২০২৫ সালের ৮ ডিসেম্বর এর দাম সিঙ্গাপুরের কোম্পানিটির মাধ্যমে ব্লু সাইপ্রেস লাইন কে পরিশোধ করে দেওয়া হয়। জাহাজের নাম পরিবর্তনের আগে ২০২৫ সালের ৮ ডিসেম্বর এর দাম সিঙ্গাপুরের কোম্পানিটির মাধ্যমে ব্লু সাইপ্রেস লাইন কে পরিশোধ করে দেওয়া হয়। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের পাশাপাশি মে ইন্টারন্যাশনাল ও IMBর ভ্যাসেল ট্র্যাকিং রিপোর্টের বরাত দিয়ে BFIU দাবি করছে ২০২৫ সালের ৮ ডিসেম্বরের আগে থেকেই জাহাজটির মালিক মেঘনা গ্রুপ। এ বিষয়ে জানতে চাইলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল স্ট্রিমকে বলেন, ১৯ সালে জাহাজটি আমাদের কেনার কথা থাকলেও তখন তা কেনা হয়নি। বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিয়েছে তা সঠিক নয়। পরে রেকর্ডের ভুল স্বীকার করে বাংলাদেশ ব্যাংকে আমরা ইমেইলের মাধ্যমে তথ্য আপডেট করেছি। তবে লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী অন্তত ২০২৫ সালের ডিসেম্বর থেকে জাহাজটির মালিকানার বিষয় স্বীকার করেন মোস্তফা কামাল। এরপরও নিজেদের মালিকানায় থাকা জাহাজ কিনতে এলসি খোলা নিয়ে প্রশ্নে তিনি বলেন, এটি অনেক লম্বা ইতিহাস, টেলিফোনে এত কথা বলা যাবে না। আপনার জানার থাকলে সরাসরি অফিসে আসতে পারেন অথবা সঠিক তথ্য সংগ্রহ করেন। BFIUর অভিযোগ, মেঘনা ব্যাংকের কাছে জাহাজের মালিকানা থাকার তথ্য থাকার পরও কোনো ধরনের যাচাই বাছাই ও মূল্যায়ন ছাড়াই এলসিটি খোলা হয়েছে। মালিকানায় থাকা জাহাজ পুনরায় আমদানির নামে সিঙ্গাপুরে অর্থ পাচারের উদ্দেশ্য থেকেই এলসিটি খোলা হয়েছে বলে মনে করছে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ গোয়েন্দা ইউনিটটির তথ্য অনুযায়ী ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের এলসির মার্জিন হিসেবে মেঘনা ব্যাংকে মেঘনার আরেক প্রতিষ্ঠান তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের একটি চলতি হিসাবে $3.26 লাখ সমপরিমাণ প্রায় ৪১০ কোটি টাকা জমা রাখা হয়। তবে এই অর্থ ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হিসাব থেকে জমা হয়নি, বরং বিভিন্ন তফসিলি ব্যাংকে থাকা মেঘনা গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের হিসাব থেকে ক্লিয়ারিং চেকের মাধ্যমে নিয়ে এসে এ অর্থ লিয়েন করা হয়েছে। আর্থিক গোয়েন্দা ইউনিটের মূল্যায়ন অনুযায়ী বিষয়টি অস্বাভাবিক ও বিধি বহির্ভূত। যদিও এলসিটি যথাযথ যাচাই বাছাই করেই খোলা হয়েছে বলে দাবি করেছেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
যোগাযোগ করা হলে তিনি বলেন, এত বড় অঙ্কের এলসি বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়া কোনো ব্যাংকের পক্ষেই খোলা সম্ভব নয়। আমাদের যা যা ডিউ ডিলিজেন্স করার দরকার ছিল তা করেই এলসিটি খোলা হয়েছে। মেঘনা গ্রুপের আগে থেকেই মালিকানায় থাকা জাহাজের বিপরীতে এলসি খোলা এবং গ্রুপটির সহযোগে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্লিয়ারিং চেকের মাধ্যমে এলসির মার্জিনের অর্থ লিয়েন করার বিষয়ে প্রশ্ন করা হলে সৈয়দ মিজানুর রহমান বলেন, এই মুহূর্তে আমার সবকিছু হুবহু বিস্তারিত মনে নেই, তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের চিঠিপত্র আদান প্রদান চলছে। এটি একটি চলমান প্রক্রিয়া হওয়ায় এখনই এই বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। বিস্তারিত জানতে চাইলে সরাসরি অফিসে এসে কথা বলতে পারেন। এলসিতে উল্লিখিত মেঘনা ট্রেড অ্যান্ড কমার্স পিটিই লিমিটেড 2018 সালের 18 জুন সিঙ্গাপুরে নিবন্ধিত হয়। তখন এর অনুমোদিত মূলধন ছিল 1 লাখ সিঙ্গাপুর ডলার বা প্রায় 95 লাখ টাকা। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন 1947 অনুযায়ী বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান খোলা বা বিনিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। যদিও কেন্দ্রীয় ব্যাংকের কোনো ধরনের অনুমতি না নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছিল। পরে গোটা বিষয়টি নিয়ে ঘটনোত্তর অনুমোদনের আবেদন করা হলেও বাংলাদেশ ব্যাংক এর অনুমোদন দেয়নি। এছাড়া কোম্পানিটিকে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির আওতায় নিয়ে আসতে এর নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ব্যবসার অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু গত 16 এপ্রিল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী মেঘনা গ্রুপ তা জমা দেয়নি। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ডান অ্যান্ড ব্র্যান্ড স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে কোম্পানিটির চলতি সম্পদের পরিমাণ ছিল 1,98 লাখ মার্কিন ডলার। নিজস্ব কোনো ইনভেন্টরি বা মালামাল মজুদ না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি 2022 সালে 23,72 লাখ মার্কিন ডলার এবং 2023 সালে 17,82 লাখ মার্কিন ডলারের ব্যবসায়িক লেনদেন করেছে। মাত্র 1 লাখ সিঙ্গাপুর ডলার মূলধন শুরু হওয়া কোম্পানির 3 বছরের মাথায় বিপুল অঙ্কের লেনদেনের বিষয়েও সন্দিহান করে তুলেছে বিএফআইইউকে। সংস্থাটির অনুসন্ধানে আরও দেখা যায়, মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যরা সিঙ্গাপুরে মেঘনা ট্রেড অ্যান্ড কমার্স পিটিই লিমিটেড ছাড়াও আরও 2টি কোম্পানি পরিচালনা করছেন। এর মধ্যে এশিয়ান গ্রেইন অ্যান্ড কমোডিটি পিটিই লিমিটেড নামের কোম্পানিটির ব্যাংক হিসাব রয়েছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক লিমিটেডে। এই হিসাব পরিচালনার জন্য অথরাইজড সিগনেটরি হলেন মোস্তফা কামাল ও তার 2 মেয়ে। সিঙ্গাপুরে কোম্পানিটির ব্যাংক হিসাব পরিচালিত হচ্ছে ওসিবিসি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের মাধ্যমে। এখানেও মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যরা পরিচালক হিসেবে রয়েছেন। এসব ব্যাংক হিসাবে বিভিন্ন উৎস ও ইনওয়ার্ড রেমিটেন্সের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ার তথ্য পেয়েছে বিএফআইইউ। বাংলাদেশের তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স থেকে সরাসরি আউটওয়ার্ড রেমিটেন্সের মাধ্যমে সিঙ্গাপুরের ওসিবিসি ব্যাংকে গ্লোবাল ট্রেড অ্যান্ড কমার্স লিমিটেডের অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে। এছাড়া একই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের হিসাবে 2019 সালের 24 মে থেকে 2020 সালের 26 মে পর্যন্ত 1 বছরে 6টি ইনওয়ার্ড রেমিটেন্সের মাধ্যমে 3,30 লাখ ডলার জমা হয়েছে। সন্দেহ করা হচ্ছে এই অর্থের মূল উৎস মেঘনা গ্রুপের বিভিন্ন বাংলাদেশি প্রতিষ্ঠান। সার্বিক বিষয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজেরি স্ট্রিমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে কোম্পানি খোলা হলে সেটি সম্পূর্ণ অবৈধ। একটি অবৈধ কোম্পানির কাছ থেকে এলসি খুলে নিজেদের জাহাজ আবার আমদানি করা কোনোভাবেই বৈধ হতে পারে না। এখন বড় প্রশ্ন হলো, বিদেশে কোম্পানি খোলার সেই অর্থ কোথা থেকে গেল? মালিক যদি বাংলাদেশি হন তবে সেখানে অর্থ নেওয়ার তো একটি বৈধ প্রক্রিয়া থাকতে হবে। এই ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিএফআইইউর এই পর্যবেক্ষণ প্রতিবেদনের মধ্য দিয়ে আবার প্রমাণিত হল দেশে মানি লন্ডারিং চক্র এখনও সক্রিয় এবং এর প্রক্রিয়াগুলোও সচল। এই ঘটনাটি প্রমাণ করে কর্তৃত্বপরায়ণ চোরতন্ত্রের পতনের পরও দেশ থেকে অর্থ পাচার নিয়ন্ত্রণ ও প্রতিরোধে রাষ্ট্রের কাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক সম্ভাবনার সঠিক প্রয়োগ হচ্ছে না। পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পড়তে ভিজিট করুন বাংলাস্টিম.net।